হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আবারও হাজির হয়ে গেলাম শুধুমাত্র তোমাদের জন্য হাই স্কুল 2021 ড্রামার 8 নম্বর পর্ব নিয়ে। তো ডিয়ার, তোমরা অনেকেই আমার ভিডিও দেখো, কিন্তু বেশিরভাগ লোকই সাবস্ক্রাইব করো না। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিও, যেন আমি মোটিভেট হয়ে খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসতে পারি। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। এর আগের পর্বে আমরা দেখেছিলাম ইয়ংজু ইউহানকে জিওনের বাড়িতে একসঙ্গে দেখে ভীষণ অবাক হয়ে যায়। আর এই পর্বের শুরুতেই আমাদের দেখানো হয় তখন জিওন ইয়ংজুকে বলে, তুমি যা ভাবছো আসলে তেমন কিছুই না। তখন ইয়ংজু জিওনকে জিজ্ঞেস করে, ইউহান এখানে কি করছে? ইউহানেরও একই প্রশ্ন ছিল, সেও জিওনকে জিজ্ঞেস করে ও এখানে কি করছে। তখন ইয়ংজু জিওনকে বলে, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, কিন্তু এখন না, আমি কাল তোমার সঙ্গে কথা বলবো। এই কথা বলে ইয়ংজু সেখান থেকে চলে যায়। ইয়ংজু চলে যাওয়ার পর ইউহান জিওনকে জিজ্ঞেস করে, তুমি ওর সঙ্গে কেন এসেছিলে? আমাকে ডাকলেই তো পারতে। তখন জিওন বলে, ওর জোর করছিল যে বেঞ্চটা নিয়ে যেতে আমাকে সাহায্য করবে, কিন্তু আমি কিভাবে জানবো যে ঠিক এই সময় তুমি বাইরে চলে আসবে? তখন ইউহান বলে, থাক, কোনো সমস্যা নেই। এরপর সে বেঞ্চটা তুলে ছাদে নিয়ে যায়। সেখানে বেঞ্চের উপর বসে ইউহান বলে, এটা তো বেশ আরামদায়ক। এটা শুনে জিওনও তার পাশে গিয়ে বসে পড়ে। এরপর চিন্তিত হয়ে জিওন ইউহানকে জিজ্ঞেস করে, ইয়ংজু এখন সবকিছু জেনে যাবে তাই না? তখন ইউহান তাকে বলে, কোনো সমস্যা নেই, তুমি চিন্তা করো না, কারণ এসব নিয়ে আমি একদমই চিন্তা করছি না। এর পরের সিনে আমরা দেখতে পাই বিয়ল একটি কোচিং সেন্টারে পার্ট টাইম জবের জন্য অ্যাপ্লাই করে। সেখানে মূলত কলেজের পরীক্ষার প্রস্তুতির জন্য বিভিন্ন লেসন পড়ানো হয়। জায়গাটা বিয়লের বেশ ভালো লাগে, কারণ সেখানে পড়াশোনার পাশাপাশি কাজও করা যাবে। এই কোচিং সেন্টারের ম্যানেজার ছিলেন জিওনের মা। তিনি যখন জানতে পারেন যে বিয়ল আর জিওন দুজন একই স্কুলের স্টুডেন্ট, তখন তিনি কিছুটা অবাক হয়ে যান। তবে কিছুক্ষণ চিন্তা করার পর তিনি বিয়লকে চাকরিটা দেওয়ার জন্য রাজি হয়ে যান। পরের দিন জিওন ইয়ংজুর সঙ্গে দেখা করে তাকে সবকিছু বুঝিয়ে বলে যে ইউহান আসলে তার বাড়িতে ভাড়া থাকছে। তখন ইয়ংজু বলে, আমি তোমার কথা বিশ্বাস করি, তুমি যা বলছো সেটা সত্যিই হবে। এরপর জিওন তাকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি আসলে আমার সঙ্গে কি কথা বলতে চেয়েছিলে? তখন ইয়ংজু তাকে জানায় যে কম্পিটিশনের দিন সে এমন একজন ব্যক্তির সঙ্গে দেখা করেছিল যিনি তার কার্পেন্টারি স্কিল দেখে বেশ মুগ্ধ হয়েছিলেন, আর এই কারণেই তিনি তার কোম্পানির ফার্নিচারে ইয়ংজুকে কাজ করার জন্য একটা অফার দিয়েছিল। তবে এই প্রজেক্টের জন্য তাদের একটি পুরো টিম প্রয়োজন, পাশাপাশি এই প্রজেক্টের জন্য অনেক টাকাও দেওয়া হবে এবং সবশেষে সেরা টিমকে পুরস্কারও দেওয়া হবে। এটা শুনে জিওন কিছুটা অবাক হয়ে যায়। তখন ইয়ংজু বলে, আমি চাই তুমিও আমার সঙ্গে জয়েন করো, কারণ আমার কমিউনিকেশন স্কিল খুব একটা ভালো নয়, তাই আমি একা এই গ্রুপটা সামলাতে পারবো না। এটা শুনে জিওন খুশি হয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, এটা তো আরো ভালো কথা, চলো আমরা একসঙ্গে একটা গ্রুপ তৈরি করি। এর পরের সিনে ইয়ংজু যখন বিয়লকে তার বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছিল, তখন সেও বিয়লকে এই প্রজেক্টের কথা জানায়, কিন্তু বিয়ল বলে যে সে ইতিমধ্যেই একটা পার্ট টাইম জব খুঁজে পেয়েছে, তাই সে এই প্রজেক্টে জয়েন হতে পারবে না। তখন ইয়ংজু বলে, ঠিক আছে। এরপর তারা ইয়ংজুদের রেস্টুরেন্টের সামনে এসে পৌঁছায়। তখন ইয়ংজু বিয়লকে তার রেস্টুরেন্টে নিয়ে ট্রিট দেওয়ার অফার করে। তখন বিয়ল বলে, আমি একটু ব্যস্ত, অবশ্যই অন্য কোনো দিন তোমার রেস্টুরেন্টে আসবো। এই বলে বিয়ল সেখান থেকে চলে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ইয়ংজু আর জিওন গিয়ে মিস রিনের সঙ্গে ফার্নিচারের প্রজেক্টের বিষয় নিয়ে আলোচনা করছিল। এই বিষয়টা শুনে মিস রিন বেশ খুশি হয়ে যায়। এরপর তিনি মিস্টার লিকে এই প্রজেক্টের দায়িত্ব দিয়ে দেয়, কিন্তু ইয়ংজুর এই সিদ্ধান্তটা মোটেও ভালো লাগে না। তাই সবার সামনেই সে বলে, আমি মিস্টার লিকে এই দায়িত্বে থাকা ব্যক্তি হিসেবে মেনে নিতে পারছি না, কারণ যে স্টুডেন্টের পরিশ্রমের মূল্য বোঝে না এবং ভুল কাজের পক্ষে থাকে, তাকে কি করে এই কাজের দায়িত্ব দেওয়া হয়? ইয়ংজুর এমন আচরণ দেখে মিস রেনেরও ভালো লাগে না, তাই তিনি তাকে কিছুক্ষণের জন্য বাইরে যেতে বলেন। বাইরে আসার পর জিওন ইয়ংজুকে জিজ্ঞেস করে, তুমি এমন ভাবে রিয়েক্ট করলে কেন? তখন ইয়ংজু বলে, তুমি সেদিন কার্পেন্টারি কম্পিটিশনে কি হয়েছিল সেটা দেখোনি? উনিও ওই লোকগুলোর সঙ্গে মিলেছিলেন। তখন জিওন বলে, কিন্তু আমরা তো নিশ্চিতভাবে জানি না যে ওই জিনিসটা সত্যি তার কাছে ছিল কিনা। এমনও তো হতে পারে যে তিনি তাদের কোনোভাবেই সাহায্য করেনি, তাই আমাদের এভাবে তাকে দোষ দেওয়া উচিত নয়। অন্যদিকে অফিসে মিস্টার লি মিস রিনকে পুরো ঘটনাটা খুলে বলে। সবকিছু শোনার পর মিস রিন বলে, তোমার আমাকে আগে জানানো উচিত ছিল। তখন মিস্টার লি বলে, তুমি এতে আর কি করতে পারতে? যাই হোক, এই স্কুলটা তো একটা ঝামেলা। এরপর তিনি মিস্টার লিকে আশ্বস্ত করে বলে যে তিনি এই বিষয় নিয়ে ইয়ংজুকে বুঝিয়ে বলবে। এরপর লাঞ্চের সময় ইয়ংজু আর বিয়ল একসঙ্গে বসে খাবার খাচ্ছিল। ঠিক তখনই সেখানে ইয়নবি এসে বসে। সে বসে বসে একটানা ইয়ংজুর দিকে তাকিয়ে থাকে, কারণ তার মনে হতে থাকে যে ইয়ংজু আর বিয়লের মধ্যে হয়তো সত্যি কোনো একটা সিরিয়াস রিলেশনশিপ চলছে। এটা দেখে ইয়ংজু বেশ অস্বস্তিতে পড়ে যায়। অন্যদিকে বিয়লের এই ব্যাপারটা দেখে হাসি পাচ্ছিল। এদিকে জিসুকে দেখে বোঝা যায় সেও বিয়লের সঙ্গে গিয়ে বসতে যাচ্ছিল, কিন্তু তার ভাই তাকে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? ভুলে গেছো বিয়ল আমাদের উপর কতটা রাগ করে আছে? ও তো মনে করে আমরা ওর প্রাইজটা চুরি করেছি। তখন জিসু বলে, আসলে কথাটা তো সত্যি। এরপর সে তার ভাইকে বলে, তোমার কি আর কোনো বন্ধু নেই? তুমি সব সময় আমার কাছে পড়ে থাকো কেন? এই কথা শুনে জিয়ান রেগে যায় এবং সেখান থেকে উঠে চলে যায়। এরপর ক্লাসে মিস
রিন সবার সামনে ফার্নিচারের প্রজেক্ট নিয়ে আলোচনা করে। তিনি জানান যেসব স্টুডেন্ট এই প্রজেক্টে আগ্রহী তারা ইয়ংজুর সঙ্গে যোগাযোগ করতে পারো। মিস রিন চলে যাওয়ার পর কয়েকজন স্টুডেন্ট প্রজেক্টটিতে আগ্রহ দেখায়। জিসুও তাদের সঙ্গে জয়েন হতে চাচ্ছিল, কিন্তু সে কিছু করার আগেই ইউহান প্রজেক্টটিতে জয়েন হওয়ার ব্যাপারে জিজ্ঞেস করে, তাই জিসু আবার নিজের সিটে গিয়ে বসে পড়ে। অন্যদিকে ইয়ংজু ইউহানকে দেখেই তার সঙ্গে কাজ করতে একদম অস্বীকার করে দেয়। সে ইউহানকে বলে, তুমি শুধু মজা করার জন্য এসব জিনিসে জয়েন হও, আবার কিছুদিন পর বিরক্ত হয়ে সব ছেড়ে দাও। ইয়ংজুর এই কথায় ইউহান রেগে যায় এবং ক্লাস থেকে বেরিয়ে চলে যায়। বিওলও পুরো কথাগুলো শুনেছিল, তাই পরে সে ইয়ংজুকে জিজ্ঞেস করে, আসলে কি হয়েছে, তুমি ওকে এতটা অপছন্দ করো কেন, অথচ সে তোমাকে পছন্দ করে, এমনকি তোমাকে নিজের ভাইয়ের মতো মনে করে এবং তোমার সঙ্গে থাকতে চায়। তখন ইয়ংজু বলে, এমন কিছুই না, আসলে সে আমাকে পুরনো কিছু কষ্টের স্মৃতি দিয়েছে, সেই কারণেই আমি তাকে পছন্দ করি না। এই কথা বলতে বলতে তাদের প্রচন্ড ক্ষুধা লেগে যায়, তাই ইয়ংজু আবার তাকে নিজের রেস্টুরেন্টে যাওয়ার জন্য অফার করে। এবার বিওলও রাজি হয়ে যায়। রেস্টুরেন্টে যাওয়ার পর বিওল ইয়ংজুর ভাইয়ের সঙ্গে দেখা করে। এদিকে ইয়ংজু কিছুক্ষণের জন্য রান্নাঘরে চলে যায়। ঠিক তখনই জিওনও সেখানে এসে হাজির হয়। একে অপরকে দেখে জিওন আর বিওল দুজনেই অবাক হয়ে যায়। এরপর তারা দুজন একসঙ্গে বসে পড়ে। ইয়ংজু আর বিওলকে একসঙ্গে দেখে জিওন বুঝতে পারে যে বিওল আসলে তাকে দেখে অস্বস্তি বোধ করছে। আসলে বিওল সত্যি অস্বস্তিতে ছিল, কিন্তু ইয়ংজু জিওনকে সেখান থেকে যেতে দেয় না, বরং তাকেও তাদের সঙ্গে বসিয়ে রাখে। ঠিক তখনই ইয়ংজুর মা বিওল আর জিওনের জন্য খাবার নিয়ে আসেন। জিওন অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি আমার জন্য এত বড় বাটি করে খাবার কেন নিয়ে এসেছেন? তখন ইয়ংজুর মা বলে, তুমি তো ইয়ংজুর গার্লফ্রেন্ড তাই না? আর তুমি যে চকলেটগুলো দিয়েছিলে সেগুলো ইয়ংজু কাউকে ছুঁতেও দেয়নি। এই কথা শুনে সেখানে থাকা সবাই একেবারে হতবাক হয়ে যায়, কারণ ইয়ংজুর মা ভুল করে ধরে নিয়েছিল যে জিওনই ইয়ংজুর গার্লফ্রেন্ড। আর এই ভুল বোঝাবুঝির কারণে বিওল ভীষণ রেগে যায়। এরপর জিওন দ্রুত এই ভুল বোঝাবুঝিটা ক্লিয়ার করার চেষ্টা করে বলে, আমি ইয়ংজুর গার্লফ্রেন্ড না। ঠিক তখনই বিওল বলে ওঠে, আমি ইয়ংজুর গার্লফ্রেন্ড। বিওলের এই কথা শুনে সেখানে থাকা সবাই আবারও অবাক হয়ে যায়, আর ইয়ংজুর মা তো পুরোপুরি কনফিউজড হয়ে যায়। এরপর বিওল একটা অজুহাত দেখিয়ে দ্রুত সেখান থেকে চলে যেতে চায়, কারণ সে ভীষণ জেলাস ফিল করছিল। সে কোনোভাবেই চায় না যে ইয়ংজু অন্য কোনো মেয়েকে পছন্দ করুক, কিংবা তার পরিবার অন্য কোনো মেয়েকে ইয়ংজুর গার্লফ্রেন্ড ভাবুক। তাই সে একটা কাজের অজুহাত দিয়ে সেখান থেকে চলে যায়। খাওয়া দাওয়া শেষ করার পর জিওন বাইরে এসে ইয়ংজুর সঙ্গে কথা বলে। সে ইয়ংজুকে জিজ্ঞেস করে, ইউহান কি আমাদের প্রজেক্টে জয়েন হতে পারবে? কম্পিটিশনে সে অনেক হার্ড ওয়ার্ক করেছে, এমনকি নিজের মধ্যে অনেক ইমপ্রুভমেন্ট এনেছে। আসলে জিওন এই বিষয়ে ইয়ংজুর সঙ্গে আলোচনা করতে সেখানে এসেছিল, কিন্তু ইয়ংজু কোনোভাবেই রাজি হয় না। সে ইউহানকে প্রজেক্টে নেওয়ার প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে সেখান থেকে চলে যায়, কারণ ইউহানকে সে কোনো অবস্থাতেই পছন্দ করে না। এরপর জিওন বাড়িতে ফিরে দেখে ইউহান তার গ্র্যান্ডপার সঙ্গে বসে তাদের পুরনো বেঞ্চটা ঠিক করছে। গ্র্যান্ডপাও ইউহানের কাজ দেখে তাকে অনেক প্রশংসা করে। তখন জিওনও তাদের সঙ্গে গিয়ে যোগ দেয়। তখন গ্র্যান্ডপা জিওনকে বলে, জিওন তুমি ইউহানকে ভালোভাবে কার্পেন্ট্রির কাজ শেখাবে। এটা শুনে জিওন হেসে রাজি হয়ে যায়। এরপর তারা ফার্নিচারের প্রজেক্ট নিয়ে কথা বলতে শুরু করে। তখন গ্র্যান্ডপা ইউহানকে জিজ্ঞেস করে, তুমি এই প্রজেক্টে পার্টিসিপেট করছো না কেন? ইউহান উত্তর দেয়, আমি তো পার্টিসিপেট করতেই চাই, কিন্তু এমন একজন আছে যে আমাকে তাদের গ্রুপে নিতে চাচ্ছে না। এটা শুনে গ্র্যান্ডপা জিজ্ঞেস করে, এমন কে আছে যে তোমাকে বাধা দিচ্ছে? আমাকে বলো, আমি তাকে দেখে নিব। গ্র্যান্ডপার এই কথা শুনে জিওন আর ইউহান দুজনেই হেসে ফেলে, কারণ তারা বুঝতে পারছিল গ্র্যান্ডপা শুধু ইউহানকে খুশি করার জন্যই এমন কথা বলছে। এর পরের দৃশ্যে আমরা ক্লাসরুমের সিন দেখি। তখন ক্লাসে টিচার স্টুডেন্টদের একটা অ্যাসাইনমেন্ট দেয়, আর তাদের সবাইকে কিছু আর্কিটেকচার সাইট ঘুরে দেখতে হবে, আর সেগুলোর উপর একটা প্রেজেন্টেশন তৈরি করতে হবে। এরপর টিচার তাদের কয়েকটা লোকেশনের কথাও জানিয়ে দেয়। টিচার চলে যাওয়ার পর জিওন তার বন্ধুদের লোকেশন বিতে যাওয়ার কথা বলে, কিন্তু সবাই সেখানে যেতে রাজি হয় না, কারণ জায়গাটা অনেক দূরে ছিল। এরপর সবাই ইয়ংজুর কাছে জানতে চায় সে কোথায় যেতে চায়, কিন্তু ইয়ংজু আসলে কিছুই ভাবেনি। সে শুধু জিওনের দিকে তাকিয়েছিল। এদিকে জিওন মিসুনকেও তাদের সঙ্গে যাওয়ার জন্য রাজি করানোর চেষ্টা করছিল, কিন্তু জায়গাটা অনেক দূরে হয়ে যাওয়ায় মিসুনও যেতে রাজি হয় না। তখন বিওল লক্ষ্য করে ইয়ংজু শুধু জিওনের দিকে তাকিয়ে আছে। বিষয়টা দেখে বিওলের একদমই ভালো লাগে না, অর্থাৎ সে আবারও জেলাস হতে শুরু করে। কিন্তু ইয়ংজু এসবের কিছুই বুঝতে পারছিল না, এমনকি সে এটাও জানতো না যে বিওল এখন সত্যি তাকে পছন্দ করতে শুরু করেছে। এর পরের দৃশ্যে ক্লাস শেষ হওয়ার পর ইয়ংজু বিওলকে জিজ্ঞেস করে, তুমি কোথায় যাওয়ার কথা ভাবছো? তখন বিওল বলে, আমি এখনো কিছু ভাবিনি। ঠিক তখনই পেছন থেকে জিসু তাদের ডাক দেয়। দুজনই অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে, কারণ তারা বুঝতে পারছিল না জিসু এখানে কি করছে। এরপর জিসু তাদের একা ডেকে বলে সেও তাদের প্রজেক্টে জয়েন হতে চায়। তখন ইয়ংজু তাকে জিজ্ঞেস করে, কিন্তু তোমার আন্টি মানে ডিরেক্টর লিন যদি কার্পেন্ট্রি কম্পিটিশনে যা যা করেছিল সেটা যদি আবার করে? তখন জিসু বলে, এমন কিছু হবে না, আর আমি তোমাদের সবার সাথে ফ্রেন্ডশিপ করতে চাই। এই কথা শুনে ইয়ংজু আর বিওল বেশ চিন্তিত হয়ে পড়ে। তারপর শেষ পর্যন্ত তারা জিসুকে তাদের সঙ্গে নেওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর জিসু তাদেরকে জানায় যে
কম্পিটিশনে যা কিছু হয়েছিল তার সঙ্গে মিস্টার লি আসলে জড়িত ছিলেন না, এমনকি তিনি এই কাজটা করতেও অস্বীকার করেছিলেন। এই কারণে মিস্টার তায়ন তাকে অনেক কথা শুনিয়েছিল। এই কথা শুনে ইয়ংজু বুঝতে পারে সে অকারণেই মিস্টার লিকে অনেক কথা শুনিয়েছিল, অথচ মিস্টার লি আসলে নির্দোষ ছিলেন। তাই ইয়ংজু জিসুকেও তাদের ক্লাবে নেওয়ার জন্য রাজি হয়ে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখি জিউন তার আর্কিটেকচার সাইডে যাওয়ার জন্য বের হচ্ছিল। তখন তার বাবা ইউহানকে জিজ্ঞেস করে, তুমি কি জিউনের সাথে সেখানে যাচ্ছ না? ইউহান বলে, আমি একটু পরে আমার বন্ধুদের সঙ্গে অন্য একটা জায়গায় যাব। এদিকে জিউন টুলবক্স থেকে ইঞ্চি টেপ বের করছিল, কিন্তু ভুলবশত সেখানে ধারালো কিছু লেগে তার হাত কেটে যায়। এটা দেখে ইউহান সঙ্গে সঙ্গে দৌড়ে এসে তার রুমাল দিয়ে জিউনের হাতে লাগিয়ে দেয়। এরপর জিউনের বাবা তাকে সঙ্গে করে নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর ইউহানও বের হওয়ার জন্য রেডি হচ্ছিল। ঠিক তখনই সে দেখতে পায় জিউনের মা জিউনকে অনেক বকাঝকা করছে। তিনি জিউনকে বলছিলেন, তুমি একদম নিজের যত্ন নাও না, সব সময় এভাবে নিজেকে আঘাত করতে থাকো। তখন জিউনের বাবা তাকে বোঝানোর চেষ্টা করে, এত বড় কিছু তো হয়নি, তুমি শান্ত হও। কিন্তু জিউনের মা তার কোনো কথাই শোনে না, বরং রাগের মাথায় তিনি জিউনকে বলে ফেলে, তোমার মধ্যে কার্পেন্টির কোনো ট্যালেন্টই নেই, তুমি তো শেষ ইভেন্টেও জিততে পারোনি, শুধু শুধু এই কার্পেন্টি করার জেদ ধরে বসে আছো। এই কথাগুলো শুনে জিউনের খুব খারাপ লাগে। সে কাঁদতে কাঁদতে বলে, আপনি এভাবে বলতে পারেন না। এরপর সে আরো বলে, আমি ছোটবেলায় যখন যা হতে চাইতাম তখন আপনিই তো বলতেন যে আমি চাইলে যে কোনো কিছু হতে পারি, কিন্তু এখন আমি যখন নিজের পছন্দের কাজ করছি তখন আপনি সব সময় আমাকে কথা শোনান। এই কথা বলেই জিউন রাগ করে সেখান থেকে চলে যায়। এরপর সে বাসে গিয়ে বসে পড়ে। কিছুক্ষণ পর ইউহানও এসে তার পাশে বসে যায়। তারপর সে জিউনকে সেই ইঞ্চি টেপটা দিয়ে বলে, যেটার জন্য তুমি তোমার হাতে আঘাত পেয়েছো এখন তুমি সেটা নিতেই ভুলে যাচ্ছ। জিউন অবাক হয়ে বলে, তুমি এখানে কি করছো? তুমি কি শুধু আমাকে এই টেপটা দিতে এত দূরে এসেছো? ইউহান বলে, হ্যাঁ। এরপর সে গিয়ে জিউনের পাশে বসে পড়ে। কিছুক্ষণ পর বাস চলতে শুরু করে। তখন জিউন ইউহানকে জিজ্ঞেস করে, তুমি কি যাচ্ছ না? ইউহান বলে, চুপ করো আর আমাকে ঘুমাতে দাও। এই কথা শুনে জিউন মুচকি হাসতে শুরু করে, কারণ সে বুঝে যায় ইউহান আসলে তার সঙ্গে যাচ্ছে। আর এই বিষয়টা বুঝতে পেরে জিউন ভেতর থেকে অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে তারা যখন সেই লোকেশনে পৌঁছায় তখন জিউন আর ইউহান মিলে অনেক ছবি তোলে। এরপর জিউন যখন কাপ নুডলস খাচ্ছিল তখন ইউহান তাকে বলে, আমি এত দূরে শুধু এটা খাওয়ার জন্য আসিনি। জিউন বলে, আমার তো এমন শান্ত জায়গায় এটা খেতেই ভালো লাগে। এই কথা শুনে ইউহান মুখ বাঁকাতে থাকে। ঠিক তখনই জিউনের কাছে ইয়ংজুর ফোন আসে। ইয়ংজু বলে, আমিও ভাবছিলাম লোকেশন বিতে আসবো, কিন্তু শেষ পর্যন্ত আসতে পারলাম না। জিউন তখন বলে, হ্যাঁ, তুমি যদি আসতে তাহলে আরো মজা হতো। এরপর ইয়ংজু জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি একাই গিয়েছো? জিউন বলে, না, আমি আর ইউহান আমরা দুজনেই এখানে এসেছি। এই কথা শুনে ইয়ংজুর পুরো মুডটাই খারাপ হয়ে যায়। সে এতটাই জেলাস হয়ে যায় যে সরাসরি ফোন কেটে দেয়। এরপর ইয়ংজুর ভাই তাকে জিজ্ঞেস করে, তুমি জিউনকে পছন্দ করো নাকি বিয়লকে? যাই হোক, আগে থেকেই আমাদের সবকিছু বলে রেখো, কারণ বাড়িতে শেষ পর্যন্ত কে আমার ভাইয়ের বউ হবে এটা নিয়ে আমি কনফিউজড। তখন ইয়ংজু বলে, বাজে কথা বন্ধ করো, এমন কিছুই না, তুমি একটু বেশি বেশি ভাবছো। অন্যদিকে জিউন আর ইউহান সেই জায়গাটা ঘুরে দেখতে থাকে এবং তারা অনেক মজা করে। এরপর যখন জিউন সেখানকার ছবি তুলছিল তখন ছবি তুলতে তুলতে তার মাথা একটি দেয়ালের সাথে লাগতে যাবে। ঠিক তখনই ইউহান সেখানে এসে তার হাত দিয়ে তাকে প্রোটেক্ট করে। ইউহানের এরকম কেয়ার দেখে জিউন অনেক অবাক হয়ে যায়। এরপর যখন তারা বাসে করে বাড়ি ফিরছিল তখন জিউন বাসের মধ্যেই ঘুমিয়ে পড়ে। আর এক পর্যায়ে সে তখন ঘুমের মধ্যে ইউহানের কাঁধে মাথা রাখে। ইউহানও কিছু বুঝে উঠতে পারছিল না। এরপর এক পর্যায়ে তারও ঘুম চলে আসে, তাই সে নিজের মাথা জিউনের মাথার উপর রেখে ঘুমিয়ে পড়ে। আর তাদের দুজনের এরকম সিন দেখে বেশ কিউট লাগছিল। এরপর যখন বাস স্টপে এসে থামে তখন সবাই বাস থেকে নেমে যায়। তখনও তারা বাসের মধ্যে ঘুমিয়েছিল। ঠিক তখনই বাসের কন্ডাক্টর এসে তাদের দুজনকে উঠতে বলে। ইউহান সঙ্গে সঙ্গে দ্রুত সেখান থেকে চলে যেতে থাকে, কারণ সে ভীষণ লজ্জা পাচ্ছিল এবং জিউনের সামনে কোনোভাবেই দাঁড়াতে পারছিল না। অন্যদিকে জিউন আর জিসু লাইব্রেরিতে বসে পড়াশোনা করছিল। সেখানে জিসু বারবার কারোর সঙ্গে চ্যাট করতে করতে হাসছিল। বিষয়টা জিহন নোটিশ করে এবং তার বেশ অদ্ভুত লাগে। কিছুক্ষণ পর তার বোন ওয়াশরুমে যাওয়ার সুযোগে জিউন তার বোনের মোবাইলের মেসেজগুলো চেক করতে শুরু করে। সেখানে সে দেখতে পায় তার বোন বিয়লের সঙ্গে কথা বলছে, এমনকি তাদের ওই ফুলের টপ পরা নিয়ে যে মেসেজগুলো হয়েছিল সেগুলোও সে দেখতে পায়। সব মেসেজ পড়ার পর জিউন একেবারে অবাক হয়ে যায়। এরপর সে বিয়লকে মেসেজ করে আরো কিছু জানার চেষ্টা করে, কিন্তু বিয়লের কাছে বিষয়টা অদ্ভুত লাগে, কারণ জিসু সবকিছু জানার পরও কেন আবার এসব কথা জিজ্ঞেস করছে সেটা সে বুঝতে পারছিল না। তাই বিয়ল তাকে কিছুই জানায় না। এদিকে জিউন তার পাঠানো মেসেজগুলো ডিলিট করে দেয়। এরপর সে ভীষণ খুশি হতে থাকে, কারণ সে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে পেরেছিল যেটা তার জন্য বেশ বড় ব্যাপার ছিল। পরের দিন জিউন তার আন্টি ডিরেক্টর লিনকে বলে, নিশ্চয়ই বিয়লের কোনো কাছের মানুষ আপনার গাড়িতে ওই টপটা ছুঁড়ে মেরেছিল আর বিয়ল সেই মানুষটাকে বাঁচানোর চেষ্টা করছে। তখন ডিরেক্টর লিন জিজ্ঞেস করে, সে কে হতে পারে? জিউন বলে, বিয়ল মাত্র দুজন মানুষ
মানুষকে প্রোটেক্ট করতে চাইবে। একজন তার বন্ধু ইউন বি, কিন্তু সেদিন ইউন বি ক্লাসেই ছিল, আর দ্বিতীয়জন হলো তার বয়ফ্রেন্ড ইয়ংজু, তাই পাক্কা ইয়ংজুই হবে। এই কথা শুনে ডিরেক্টর লিনের সন্দেহ আরো বেড়ে যায়। কিছুক্ষণ পর তার কাছে সেই ম্যানেজারের ফোন আসে। সে বলছিল সিয়ানের সঙ্গে কোটরা আইলে তাদের স্কুলের স্টুডেন্ট ইয়ংজু সেখানে উপস্থিত ছিল। এই কথা শুনে ডিরেক্টর লিনের সন্দেহ একেবারে সত্যিতে পরিণত হয়ে যায়। এরপর তিনি মিস্টার তায়নকে ফোন করে বলে ইয়ংজুকে যেন তার অফিসে পাঠানো হয়। অন্যদিকে ইয়ংজু যখন ক্লাসে ফিরে আসে তখন সব স্টুডেন্ট তাকে জিজ্ঞেস করতে শুরু করে তুমি এত দেরি করে এলে কেন, কিন্তু ইয়ংজু কিছু বলার আগে মিস্টার তায়ন এসে তাকে নিজের সঙ্গে নিয়ে চলে যায়। এরপর ইয়ংজুকে ডিরেক্টর লিনের অফিসে নিয়ে যাওয়া হয়। ডিরেক্টর লিন তাকে নিজের সামনে বসতে বলে, তারপর জিজ্ঞেস করে তোমার আমাদের স্কুল কেমন লাগছে। ইয়ংজু বলে ভালো। তখন ডিরেক্টর লিন আবার বলে আর ফুলের টপটা তোমার কাছে কেমন লেগেছে, মানে এখনো কি তোমার ফুলের টপটা ভালো লাগে। এই কথা শুনে ইয়ংজু একেবারে চুপ হয়ে যায়, সে কোনো উত্তর দেয় না। এরপর ডিরেক্টর লিন ইয়ংজুকে চলে যেতে বলে, কিন্তু ইয়ংজু যখন সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল তখন ডিরেক্টর লিন আবার তাকে ডাক দিয়ে বলে আমার তোমাকে একটা জিনিস ফেরত দেওয়ার আছে। এরপর তিনি ইয়ংজুকে একটা কি চেইন দেখায়। কি চেইনটা দেখে ইয়ংজু একেবারে শকড হয়ে যায়, কারণ সে বুঝতে পারে ডিরেক্টর লিন সব কিছু জেনে গিয়েছে। তিনি বুঝে গেছেন যে তার গাড়িতে ফুলের টপটা ইয়ংজুই ছুঁড়ে মেরেছিল, আর ডিরেক্টর লিন যেই কি চেইনটা তাকে দেখাচ্ছেন সেটার কারণ নয়, বরং এটা ইয়ংজুরই কি চেইন ছিল। আর এই লুকোচুরি রহস্য ফাঁস হতেই এই ড্রামার 8 নম্বর পর্বটা এখানেই শেষ হয়ে যায়। তারপর কি হবে? ডিরেক্টর লিন কি ইয়ংজুকে ছেড়ে দিবে নাকি তার প্রতি কঠোর হবে, তা আমরা পরের এপিসোডে জানতে পারবো। পরের এপিসোড দেখতে হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দাও, যেন আমি মোটিভেট হয়ে তোমাদের জন্য পরের এপিসোডটা খুব তাড়াতাড়ি নিয়ে আসতে পারি। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।